লম্বা একটা ছায়া, ভেজা চুল সামনে ঝুলে আছে, মুখটা পুরো দেখা যাচ্ছে না, কিন্তু চোখ দুটো, ওর চোখ যেন আমাকে দেখেই হাসছিল। আমার পা দুটো আর চলছিল না, শরীরটা বরফের মতো ঠান্ডা হয়ে গেল। হঠাৎ সেই ছায়াটা ধীরে ধীরে আমার দিকে এক পা এগোলো। আমি চোখ বন্ধ করে দৌড় দিলাম। কাদা জল কিছুই তখন আর বুঝতে পারছিলাম না, শুধু একটাই চিন্তা, যেভাবেই হোক মামার বাড়িতে পৌঁছতে হবে। হাঁপাতে হাঁপাতে বর্ষাকালটা আমার ছোটবেলা থেকেই ভালো লাগতো, কিন্তু সেই একটি বর্ষার দিন আমার জীবনের সব কিছু বদলে দিয়েছে। আজও বৃষ্টি নামলেই বুকের ভেতর অজানা একটা আতঙ্ক জমে ওঠে। সেই দিন ছিল শ্রাবণীর মাঝামাঝি। সকাল থেকেই আকাশ কালো, মেঘগুলো যেন খুব নিচে নেমে এসেছে। টিনের চালে টপ টপ করে বৃষ্টি পড়ছে। মা হঠাৎ বললেন, আজই মামার বাড়ি যেতে হবে, অনেক দিন হলো ওখানে যাস না। আমার মনটা তখন থেকেই খারাপ হয়ে গেল। মামার বাড়িটা গ্রামের একদম শেষ প্রান্তে। তার সামনে বিশাল এক বটগাছ, যেটাকে সবাই এড়িয়ে চলে। ছোটবেলা থেকেই শুনে আসছি ওখানে নাকি কিছু একটা আছে। বেলা ৩টের দিকে রওনা দিলাম। বাসের জানালা দিয়ে দেখি চারদিক ধূসর, রাস্তার ধারে জল জমে আছে, মাঝে মাঝে বজ্রপাত হচ্ছে। বাসে বসে বারবার মনে হচ্ছিল আজ না গেলেই ভালো হতো। গ্রামের শেষ স্টপেজে নেমে পড়লাম। এখান থেকে মামার বাড়ি যেতে প্রায় আধ ঘন্টা হাঁটতে হয়। কাঁচা রাস্তা, দুপাশে ধান ক্ষেত আর মাঝে মাঝে জঙ্গল। বৃষ্টি তখন একটু কমেছিল, কিন্তু চারদিকে অদ্ভুত নীরবতা। পাখির ডাক নেই, মানুষ নেই, শুধু আমার পায়ের শব্দ আর কাদার চপচপ আওয়াজ। কিছু দূর যেতেই হঠাৎ মনে হলো আমি একা নই, আমার পেছনে কেউ হাঁটছে। প্রথমে ভাবলাম হয়তো কোনো গ্রামবাসী, কিন্তু শব্দটা খুব অদ্ভুত, খুব ধীরে, যেন ইচ্ছা করেই আমার সঙ্গে তাল মিলিয়ে হাঁটছে। আমি হাঁটা থামালাম, শব্দটাও থেমে গেল। হঠাৎ গা ছমছম করে উঠল। আমি দ্রুত হাঁটতে শুরু করলাম। শব্দ আবার শুরু হলো। পিছনে তাকানোর সাহস করছিলাম না। ঠিক তখনই আকাশে বিকট শব্দে বজ্রপাত হলো। চারদিক এক মুহূর্তের জন্য আলোকিত হয়ে উঠল। আর তখনই আমি তাকে দেখলাম। বটগাছটার নিচে কেউ দাঁড়িয়ে আছে। লম্বা, অস্বাভাবিক লম্বা একটা ছায়া, ভেজা চুল সামনে ঝুলে আছে, মুখটা পুরো দেখা যাচ্ছে না, কিন্তু চোখ দুটো, ওর চোখ যেন আমাকে দেখেই হাসছিল। আমার পা দুটো আর চলছিল না, শরীরটা বরফের মতো ঠান্ডা হয়ে গেল। হঠাৎ সেই ছায়াটা ধীরে ধীরে আমার দিকে এক পা এগোলো। আমি চোখ বন্ধ করে দৌড় দিলাম। কাদা জল কিছুই তখন আর বুঝতে পারছিলাম না, শুধু একটাই চিন্তা, যেভাবেই হোক মামার বাড়িতে পৌঁছতে হবে। হাঁপাতে হাঁপাতে মামার বাড়ির সামনে পৌঁছালাম। দরজায় ধাক্কা দিতেই মামি খুললেন। আমাকে দেখে চমকে উঠলেন। এত ভিজে গেছিস কেন? মুখটা এমন কেন? ভেতরে ঢুকেই দেখলাম মামা দরজা শক্ত করে বন্ধ করে দিলেন, জানালায় কাঠের খিল লাগালেন। সন্ধ্যার পর চারদিক অন্ধকার, গ্রামের বিদ্যুৎ চলে গেছে, কেরোসিন ল্যাম্প জ্বলছে, বাতাসে ভেজা মাটির গন্ধ। খাওয়ার সময় সাহস করে বললাম, মামা, ওই বটগাছটার ব্যাপারে কিছু জানো? মামি থালায় ভাত নামিয়ে রাখলেন। মামা গম্ভীর গলায় বললেন, ও পথে আজকাল কেউ যায় না, বিশেষ করে বর্ষার রাতে। আমি জিজ্ঞেস করলাম, কেন? মামা গভীর নিঃশ্বাস ফেলে বললেন, অনেক বছর আগে এক মেয়ে বর্ষার রাতে বাড়ি ফেরার পথে ওখানে মারা যায়। কেউ বলে খুন, কেউ বলে আত্মহত্যা। তার লাশ নাকি বটগাছটার নিচেই পাওয়া গিয়েছিল। রাত বাড়তে লাগলো, বাইরে বৃষ্টি আবার জোরে নামলো। হঠাৎ টক টক শব্দ, মনে হলো জানালার কাছে কেউ নখ দিয়ে আঁচড়াচ্ছে। আমি ধীরে ধীরে তাকালাম। বজ্রপাতের আলোয় যা দেখলাম তা আজও দুঃস্বপ্নে আসে। জানালার বাইরে সেই মেয়েটা দাঁড়িয়ে, ভেজা চুলে মুখ ঢাকা, চোখ দুটো ফ্যাকাশে, ঠোঁটে অদ্ভুত একটা হাসি। সে ধীরে ধীরে বলল, দরজা খোলো। আমার গলা দিয়ে শব্দ বেরোলো না। হঠাৎ দরজায় বিকট শব্দে ধাক্কা, ধপ ধপ ধপ।
মামা তাড়াতাড়ি ঘর থেকে একটা পুরনো তাবিজ বের করলেন, মন্ত্র পড়তে শুরু করলেন। মামি কাঁদছিলেন। হঠাৎ সব শব্দ থেমে গেল। পরদিন সকালে দেখি জানালার কাছে কাদায় ভেজা হাতের ছাপ, আঙুলগুলো অস্বাভাবিক লম্বা। সেদিনই শহরে ফিরে এলাম। আমি ভেবেছিলাম শহরে ফিরে এলেই সব শেষ। ভেবেছিলাম ওটা শুধু এক রাতের ভয়াবহ স্মৃতি। আমি ভুল ভেবেছিলাম। বর্ষার প্রথম রাতেই বুঝতে পারলাম ও আমাকে ছাড়েনি। সেই রাত, বাইরে বৃষ্টি, জানালায় জল গড়িয়ে পড়ছে, ঘরের আলো নিভিয়ে শুয়েছিলাম। হঠাৎ টক টক টক, ঠিক সেই একই শব্দ, যেন কেউ নখ দিয়ে দরজায় আঁচড়াচ্ছে। আমার শরীর জমে গেল। শহরের ফ্ল্যাটে আমি একাই থাকি। পাশের ফ্ল্যাটগুলো থেকে টিভির আওয়াজ, মানুষের কথা শোনা যায়, কিন্তু সেই মুহূর্তে চারদিক অস্বাভাবিক নীরব। আবার শব্দটা এলো, টক টক। আমি ধীরে উঠে দরজার দিকে তাকালাম। দরজার নিচের ফাঁক দিয়ে পানি ঢুকছে না, তবু দরজার বাইরে যেন কিছু একটা আছে, এটা আমি স্পষ্ট অনুভব করছিলাম। হঠাৎ দরজার ওপাশ থেকে ফিসফিস করে একটা পরিচিত কণ্ঠ, তুমি আমাকে একা ফেলে চলে এলে কেন? আমার বুকের ভেতর যেন কেউ হাত ঢুকিয়ে চেপে ধরল। এই কণ্ঠটা আমি চিনে ফেলেছি। ওই বটগাছের নিচে যাকে দেখেছিলাম, মামার বাড়ির জানালায় যাকে দেখেছিলাম। আমি চিৎকার করতে চেয়েও পারলাম না। হঠাৎ ফোনটা বেজে উঠল। নাম্বারটা দেখে আমি জমে গেলাম। মামা। আমি কাপা হাতে কল ধরলাম। ওপাশ থেকে মামার গলা, কিন্তু স্বাভাবিক নয়। তুই কি ওকে নিয়ে এসেছিস? আমি বললাম, কাকে? মামা ফিসফিস করে বললেন, ও তো কারো পিছু ছাড়ে না। যে ওকে দেখে সে চিহ্নিত হয়ে যায়। আমার গলা শুকিয়ে গেল। চিহ্নিত মানে? মামা বললেন, ও বেঁচে থাকতে বিশ্বাসঘাতকতা পেয়েছিল, কেউ দরজা খুলেনি। এখন বর্ষার রাতে ও দরজা খোঁজে। যে একবার ওর চোখে পড়ে সে পালাতে পারে না। ঠিক তখনই দরজায় প্রচণ্ড ধাক্কা, ধপ ধপ ধপ। মামা চিৎকার করে বললেন, দরজা খুলিস না, জানালা, আয়না, কোনোটার দিকে তাকাস না। লাইন কেটে গেল। ঘরের বাতি হঠাৎ টিম টিম করতে লাগলো। আর তখনই আমি আয়নার ভেতর তাকে দেখলাম। সে আমার পেছনে দাঁড়িয়ে, ভেজা চুল, কাদামাখা পা, মুখটা এবার স্পষ্ট, চোখে কোনো মনি নেই, শুধু ফাঁকা সাদা। সে আমার কানে ফিসফিস করে বলল, এইবার তুমি আমার সাথে যাবে। হঠাৎ ঘরের তাপমাত্রা পড়ে গেল। নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছিল। আমি চোখ বন্ধ করে চিৎকার করলাম। ঠিক তখনই বজ্রপাত। এক মুহূর্তের জন্য সব অন্ধকার। চোখ খুলে দেখি আমি মেঝেতে পড়ে আছি, দরজা বন্ধ, ঘর স্বাভাবিক। সব কি তবে কল্পনা? আমি ধীরে উঠে দরজার কাছে গেলাম। দরজার ভেতর দিকেই স্পষ্টভাবে ভেজা হাতের ছাপ, আর হাতের ছাপের নিচে লেখা, বর্ষা শেষ হলে তুমি আসবে। আজও বর্ষা শেষ হয়নি, আর আজ রাতেও আমার দরজায় কেউ দাঁড়িয়ে আছে। ঘোস্ট।